কেন রঙিন কাপড় দিয়ে রাস্তার দুদিক ঘিরে দেওয়া হয়েছিল আমেরিকার প্রেসিডেন্টকে? সেই গুজরাটের আহমেদাবাদ বাদ দিয়ে, বরোদা বাদ দিয়ে, মোরাসা বাদ দিয়ে, তন্ত্রামপুর বাদ দিয়ে বাকি জেলাগুলোর দিকে যাও, বাকি জেলাগুলোর অন্ধকার দৃশ্য, রাস্তাঘাট, মানুষের দৈন্যদশাটা। আমি অনুরোধ করব, আমি জয়কে অনুরোধ করবো যে আহমেদাবাদ গিয়ে একবার আমি বলছি দেশে তো বটেই, শেখ শামীমের, আমাদের দর্শক শেখ শামীমের একদম শেষ যে মেসেজটা, বিজেপি উন্নয়নের বার্তা নিয়ে টার্গেটে নামবে নাকি রাম মন্দির ইস্যু? আজকে এই পশ্চিমবঙ্গেও শুরু হয়েছে ঘর ঘর যাত্রা, সেখানে গিয়ে রাম মন্দির অযোধ্যায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছে বিজেপি, এমনকি সেখানকার প্রসাদী চালও ঘরে ঘরে বিতরণ করছে। জয়, মনে হয় যে উন্নয়ন করলে পরে প্রধানমন্ত্রীকে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আগে এত কিছু ফলাও করতে হতো, রাম মন্দির করার আগে, উদ্বোধন করার আগে আবাসের ঘর পেয়েছেন নাকি বলে আবার চা খেতে খেতে প্রধানমন্ত্রীকে বলতে হতো যে আমি তো চায়ের স্বাদ সব থেকে ভালো বুঝি, আমি চাওয়ালা ছিলাম। আর যেটা তাপসদা বলছেন, প্রধানমন্ত্রীকে রাম মন্দির উদ্বোধন করতে হতো কি? 2011 সালের আগে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি ছিল তার জন্য তাপসদার দল যে কিভাবে দায়ী এবং সাধারণ মানুষ কিভাবে উৎখাত করে ফেলে গেছিল সেইটা বোধহয় তাপসদা এখনো ভুলতে পারেননি। আমার বক্তব্য হচ্ছে রাম মন্দির নিয়ে যখন এত কথা হচ্ছে, রাম মন্দির নিয়ে যখন এত কথা হচ্ছে, রাম মন্দির উদ্বোধন করা নিয়ে কোনোদিন বিজেপি বা প্রধানমন্ত্রী ভোট চাইতে যায়নি, সেটা হয়তো অন্য কোনো দল হতে পারে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এইখানে এখন এই যে ঘর ঘর যাত্রা হচ্ছে এই যে পশ্চিমবঙ্গে, এটাও তো একটা জনসংযোগ 2024 লোকসভা ভোটের আগে। তোমার কি মনে হয় এই বাংলার মানুষ রাম মন্দিরকে খাবে? 2024 এই শুরুতে যে কার্যক্রম নিয়ে আলোচনা হচ্ছে সেটা বোধহয় অনেকে জানে না যে বিজেপির এই কর্মসূচি সারা বছর ধরে হয়, সারা বছরে একাধিকবার হয় এই জনসংযোগ কর্মসূচি, সেটার বিভিন্ন সময় আমরা বিভিন্ন নাম দিয়ে থাকি, কিন্তু সেইটার সঙ্গে এই অযোধ্যার রাম মন্দিরকে গুলিয়ে ফেলে ধর্মের সঙ্গে রাজনীতিকে গোলানোর যে কাজ যেটা তৃণমূল করে, তার সঙ্গে এত সুন্দরভাবে সিপিএম এর একটা এরকম গাঁটছড়া বাঁধার একটা দৃশ্য দেখতে পাচ্ছি বা অনুভূতি আসছে, এটা ভালো লাগছে অবশ্যই। এখন দেখুন, যতই জোট করুন, সেটা সিপিএম কেন দুনিয়ার যত দল নিয়ে করুন, আগামী 2024 নির্বাচনে কি হতে চলেছে সেটা সাধারণ মানুষ আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছে। আমি আবার বলছি, অযোধ্যার রাম মন্দিরের সঙ্গে কোনো ভোট চাওয়াচারি সম্পর্ক নেই, নাহি কোনো বিজেপি নেতা বা প্রধানমন্ত্রী ভোট চেয়েছে। এবং আবার একটা ক্লিয়ার করি, অযোধ্যা রাম মন্দিরকে নিয়ে ভোট চাওয়ার জন্য এগোতেও কেউ চাইছে না, এগোবও না আমরা। ওটা পুরোপুরি রিলিজিয়াস ম্যাটার, অবভিয়াসলি, যেটা উনি বলতে চাইলেন। গোটা ভারতে না পশ্চিমবঙ্গে বলছো? আমি পুরো ভারতবর্ষের নিরিখে বলছি যে এই অযোধ্যার বিষয়টা একটা অন্য বিষয়, অযোধ্যার বিষয়টা একটা অন্য বিষয়, সেটা সাধারণ মানুষের একটা সেটা একটা সাধারণ মানুষের আস্থার বিষয়। সেটা নিয়ে ঘর ঘর যাত্রা বিজেপির কেন? সেটা মহাসভা করবে, সেটা যারা হিন্দু তারা করবে। 2024 সালের নির্বাচনের মুদ্রায় কি আমরা ভারতবর্ষের মানুষ মন্দির করবার জন্য ভোট দিয়েছিল না হাসপাতাল করবার জন্য ভোট দিয়েছিল? না, একটা কথা বলুন তো, তাহলে মুখ্যমন্ত্রী এখানে বলি ঘর ঘর যাত্রায় এই যে সুদীপ যেটা বলছে, সুদীপের কথার সূত্র ধরেই বলি, ঘর ঘর যাত্রায় একজন বিজেপির সিউড়ির একজন নেতা তিনি বললেন আমাদের এখানে সনাতন ধর্মটা যদি বেশি করে না ছড়ানো যায় তাহলে ভারতের ক্ষেত্রে বিপদ আছে। এ আবার কি কথা গো? সনাতন, আচ্ছা বিজেপির প্রতিনিধিকে বলুন তো এখানে বসে সনাতন ধর্মের সঙ্গে রাজনীতি কেউ না মিশিয়ে থাকে, সেটা হচ্ছে সিপিআইএম। বিজেপি সনাতন ধর্ম বলতে কি? সনাতন ধর্ম কাকে বলে? আপনাদের সনাতনী নিয়ে সমস্যাটা কোথায়? না না, স্বাভাবিকভাবে ওটা প্রধানমন্ত্রীর কাজ না জয়, ওটা প্রধানমন্ত্রীর কাজ না। না, মুখ্যমন্ত্রীর অ্যালার্জিটা কোথায়? রাম নিয়ে মুখ্যমন্ত্রী গির্জা গুরুদ্বারা না, মুখ্যমন্ত্রীর অ্যালার্জিটা কোথায়? না না, আমি দুজনকে জিজ্ঞেস করছি, মুখ্যমন্ত্রীকে কেন কনভয়ে দাঁড় করিয়ে একজন মুখ্যমন্ত্রীকে বেরিয়ে এসে দৌড়াতে হয় যখন তিনি রামের কথা শোনেন, রামের শব্দ শোনেন? ভাই, রামে অ্যালার্জিটা কিসের? তাহলে কি উনি হিন্দু বিরোধী? তাহলে উনি কি রাম বিরোধী না হিন্দু বিরোধী? সুদীপ জবাব দিচ্ছে,
রাজনীতির মঞ্চে যদি ধর্মীয় স্লোগান ওঠে তাহলে আমরা সেটার বিরোধিতা করব, তার কারণ রাজনৈতিক দলের পতাকা আর ধর্মের পতাকা এক নয়। রাস্তা দিয়ে আপনার মুখ্যমন্ত্রী যাচ্ছে, ওটা কিসের রাজনৈতিক কর্মসূচি? ফাঁকা রাস্তায় মুখ্যমন্ত্রী যাচ্ছে, কিসের কর্মসূচি রাজনৈতিক? একটু বোঝান। না না, মুখ্যমন্ত্রী যাচ্ছিলেন তখন কি হয়েছিল? তখন তো তৃণমূল নেত্রীও যাচ্ছেন, মুখ্যমন্ত্রীও যাচ্ছেন, পাশ থেকে জয় শ্রীরাম বলে স্লোগান দেওয়া হচ্ছে। স্লোগানটা কেন? তো সেটা তো সব জায়গায় তাহলে জয় অ্যাপ্লিকেবল। শ্রীরাম স্লোগান কেন? ধর্মের সাথে যদি না মেলাতে চাও, বিজেপির ঝান্ডা হাতে জয় শ্রীরাম স্লোগান কেন? রেল স্টেশন উদ্বোধনে, বন্দে ভারত উদ্বোধনে, হাওড়া স্টেশনে বন্দে ভারত উদ্বোধনে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়েছে কি হয়নি? কেন সেখানে দেওয়া হয়? যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের নিজের একটি ধর্ম আছে, সেই রাজনৈতিক ব্যক্তি যে কোনো সময় তার ধর্মের উচ্চারণ করতে পারেন, সেটা যে কোনো সময় করতে পারেন, সেখানে কোনো বাধা নেই। দলীয় ঝান্ডা হাতে নিয়ে না, তাহলে দলীয় রাজনৈতিক দলের ঝান্ডা হাতে যখন ধর্মীয় স্লোগান আমার বুকে যদি বিজেপির লোগো থাকে, আমি তাহলে জয় শ্রীরাম বলতে পারবো না, এটা কোনো জায়গায় লেখা নেই। না না, এটা কোনো জায়গায় লেখা নেই। এইটাকে প্রপাগান্ডা করা হচ্ছে, আর কিছু না। নিয়ে যদি বলো তাহলে ধর্মের সঙ্গে রাজনীতি মেশাচ্ছ, এটা স্বীকার করে এর সঙ্গে আবার বলছি, ভিক্টোরিয়া মেমোরিয়ালে যে প্রোগ্রাম ছিল সেটাও কিন্তু ধর্মীয় অনুষ্ঠান নয়, সেখানেও মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়েছিল। এই জয় শ্রীরাম স্লোগান দিয়ে কি জয় ভোট পাওয়া যাবে এই বঙ্গে? তোমার কি মনে হয়? আমি আবার বলছি, 2019-এ আমরা জয় শ্রীরাম স্লোগান বেড়ে আসিনি। 2019-এর নির্বাচনে আমরা জয় শ্রীরাম স্লোগান করে আমরা রাজনীতিতে এতগুলো সিট পাইনি পশ্চিমবঙ্গে। আবার বলছি, 2024-এর নির্বাচনেও আমরা কোনোভাবে এই জয় শ্রীরাম স্লোগান নিয়ে জিততে চাইছি না, বা জেতার কথা বলছি। একদম একদম। এই রাজ্যে অন্তত আমাদের মনে হয়, আমাদের সাংবাদিকতার জীবনে যা দেখেছি অভিজ্ঞতা, তাতে জয় শ্রীরাম স্লোগান দিয়ে লোকসভায় বেশি ভোট পাওয়া যাবে তার বোধহয় ঠিক নয়। কারণ দাঁড়িপাল্লা যদি মাপা হয়, তাপস দ্বারা যেটা বলছেন যে দ্রব্যমূল্য বৃদ্ধি, জিনিসপত্রের দাম, গ্যাসের দাম, এইটা নিয়ে বাঙালি জেরবার। আর এখানে মন্ত্রী বিভিন্ন প্রকল্প ঘোষণা করেছেন, সেই প্রকল্পগুলোতে মহিলারা বেশ লাভ পাচ্ছেন বলে দেখা যাচ্ছে, এবং তার সঙ্গে গ্রামের মানুষ। কিন্তু আবার বলছি, নেতা ভার্সেস নেতা, এখানে যেমন অমিত শাহ এবং দিলীপ ঘোষ, আর অন্যদিকে বারবার ঐক্যের কথা বলতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। কোথাও কি লোকসভা ভোটের আগে এটা কি একটু চিড় ধরালো তৃণমূল শিবিরে? দেখুন ফিরহাদ হাকিম কি বলছেন, একটু দেখুন। নির্বাচনে কোনো সমস্যা নেই, একটা বড় দল থাকলে এগুলো সব হবে। আমাদের নিজেদের মধ্যে কিছু কিছু জায়গায় হতে পারে, সেটা আমরা নিজেরা মেটাবো, সেটা নিয়ে দ্বন্দ্ব কেন থাকবে? উনি পার্টির প্রেসিডেন্ট, আমার যদি কোনো অন্যায় থাকে আমাকে ডেকে বলবেন। উনি সবাই মিলে মমতা ব্যানার্জির নেতৃত্বে যাতে আমরা সবাই একত্রিত হই সেটাতে। এটার মধ্যে আপনারা অন্যায়টা কোথায় দেখছেন? মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। সুব্রত বক্সির মন্তব্যের পরিপ্রেক্ষিতে তারপরে যা যা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে ফিরহাদ হাকিম বললেন, এবং তারপরে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। বিধায়ক নারায়ণ গোস্বামী কি বললেন দেখুন। যাদের সফটওয়্যারে আপডেট নেই, অনেক পুরনো সফটওয়্যার, তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড তুলে ধরবার জন্যে এই ব্যবহার, সামাজিক মাধ্যমের ব্যবহার, নতুন প্রজন্মের হাতে যদি দল থাকে তাহলেই সেই তৃণমূল হবে সর্বোচ্চ বাংলা এবং ভারতবর্ষের মানুষের কাছে গ্রহণযোগ্য, এবং সেইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নের কাজটা, মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় নেত্রী তা বাংলা এবং ভারতবর্ষের মানুষের কাছে তুলে ধরতে। আমি সুদীপের কাছে যাব। সুদীপ, বিষয়টা হচ্ছে যে গত কয়েকদিন ধরে দেখছি, এটা বলতে আজকের কোথাও লোকসভা ভোটের আগে হেয়ার ক্র্যাক। না, আমি প্রথমেই বলবো যে ববি হাকিম যা বলেছেন আর এই অশোকনগরের বিধায়ক যা বললেন, দুটো কোনোটার মধ্যেই তো কন্ট্রাডিক্টরি কিছু পেলাম না। কন্ট্রাডিক্টরি নেই, কিন্তু বারবার ঐক্যের কথা তুলে ধরতে হচ্ছে কেন? মুশকিলটা হচ্ছে সংবাদ মাধ্যমের একটা বিশেষ অংশ তারা এটাকে তুলে ধরছে, এটা তাদের দ্বারা ক্রিয়েটেড। তৃণমূলে কোথায় সমস্যা হচ্ছে তৃণমূলের কর্মীরা জানতে পারছে না। বিশেষ সূত্রে, গোপন সূত্রে
কি ঘনিষ্ঠ সূত্রে, এই ঘনিষ্ঠরা কারা আপনারা যদি একটু নামগুলো প্রকাশ করেন আমরা তাহলে বুঝতে পারবো। তার কারণ যে কথা ববি হাকিম বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একই কথা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দলের ক্ষেত্রে শেষ কথা। এই কথাটা বারবার আমাদের বলতে হবে কেন? এই কথাটাকে যারা উস্কে দিচ্ছেন আমার মনে হয় যারা তৃণমূলের বিরুদ্ধে তো কোনো কিছুর বিনিময়েই লড়া যাচ্ছে না, তৃণমূল কংগ্রেসকে কোনোভাবেই বাংলায় হারানো যাচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তাকে খর্ব করা যাচ্ছে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সাংগঠনিকভাবে মজবুত করেছেন তৃণমূল কংগ্রেসকে সেটাকে কোনোভাবেই দমানো যাচ্ছে না। তাই কিছু ফেক নিউজ বাজারে ছড়িয়ে দাও। একদম এখানে কেন জয় এই তৃণমূলের এই পর্বটাকে কোথাও প্রকাশ্যে আসেনি, বিজেপির মধ্যে প্রকাশ্যে চলে এসে যে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার সভাপতি হওয়ার সময় কি বলেছিলেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে কেমন সম্পর্ক দিলীপ ঘোষের, মুসল পর্ব কেন বলা হচ্ছে, কি এমন ঘটলো যে মুসল পর্ব বলতে হচ্ছে? এই মুসল পর্বর যে ঘটনাটা, যেটা একটু আগে তুমি বললে যে প্রকাশ্যে আসেনি, আমি প্রকাশ্যে এসেছে, সংবাদ মাধ্যমের সামনে এসেছে, এরকম কিছু বিষয় বলি। ববি হাকিম প্রকাশ্যে উদয়ন গুহকে বলেছে পাগল, এই পাগলের কথা শুনবেন না। মদন মিত্র যখন এসএসকে নিয়ে যখন আমি তৃণমূলের কথা বলছি দাদা, ঝাল তো একটু লাগবে, একটু শুনুন, একটু হজম করুন, তৃণমূলের কথা বলছি, আমি তৃণমূলের কথাই বলছি, এটা হজম করতে হবে, এটা প্রকাশ্যে এসছে, ওই জন্য বলছি না। আমি বলছি কয়েকদিন আগে যখন মদন মিত্র যখন এলো এসএসকে নিয়ে কথা বলতে, তখন সেখানেও তাকে তার কথা ফেরত দিতে হলো। আজকে যখন শেখ সুফিয়ান, সে কে ছিল? মমতা বন্দ্যোপাধ্যায়ের ইলেকশন এজেন্ট শেখ সুফিয়ান, সে বলছে পুরনোরা ব্রাত্য হচ্ছে, নতুনের হাতে চলে যাচ্ছে, পুরনো লোকদের জায়গা দেওয়া হচ্ছে না। দেখো, এই তো তৃণমূল স্তরের নেতাদেরকে নিয়ে বলছো, শীর্ষ স্তরের নেতাদেরকে নিয়ে বলতে পারছো না তো? না, ববি হাকিম শীর্ষ স্তরের নেতা নয়, মদন মিত্র শীর্ষ স্তরের নেতা নয়, উদয়ন গুহ নয়, তাহলে মেনে নিক। বিজেপির মুখপাত্রকে ফোন করেন নাকি এই বিজেপির মুখপাত্র ববি হাকিমকে ফোন করেন? আমি তো দাদা প্রকাশ্যে এসছে, এটা আমি ভিডিও দেখাতে পারি। যেটা আলোচনায় আসছে এখন, যেটা সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মুখ খুললেন সুদীপ রায় এক অংশে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে হচ্ছে। তো এখানে ফিরহাদ হাকিম উদয়ন গুহ নিয়ে হচ্ছে না। দুই শিবিরের বিভিন্ন ধরনের এই ঘটনা দূর থেকে দেখে কি মনে করছেন? এখন একটা কথা ওয়েন্দার শোনো, যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন আগেই বলে দিয়েছেন 294টা কেন্দ্রেই হচ্ছে আমি প্রার্থী, একদম একটাই পোস্ট, তৃণমূলে একটা পোস্ট, বাকি আর কোনো পোস্টের আলোচনা না হওয়াই ভালো, বাকিগুলো সব ল্যাম্প পোস্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তৃণমূল যে ডিবেটটা হচ্ছে, মিডিয়াতে যে ডিবেটটা আসছে, বন্ধু সুদীপও বললো, এই ডিবেটটা আসছে এই মুহূর্তে কিছু যে করাপশনের যে ইস্যু, সেই ইস্যুগুলো থেকে মানুষের নজরটা ঘুরে গেল, এখান থেকে ওখানে এই যে লড়াইটা দেখানো হচ্ছে। তবে হবে, দ্বন্দ্ব হচ্ছে, যে যুদ্ধটা প্রকাশ্যে বিজেপির দপ্তরে দেখা গেছে, যে ফ্লেক্সে নেতাদের ছবিতে জুতো পেটা করা হচ্ছে, নেতাদের উপর লাথি মারা করা হচ্ছে তার ছবি দিয়ে, ছবিতে মারা আর ফিজিক্যালি কাছাকাছি পেয়ে হাতে মারা একই ব্যাপার আর কি। তৃণমূলের সেইটা শুরু হয়ে গেছে, ভাগাভাগি নানান কাণ্ড নিয়ে। তবে এটুকু বলতে পারি, যে রেজাল্টটা তৃণমূলকে বা মমতা ব্যানার্জির যে পপুলারিটি কমছে না এই কথাগুলো যেটা বলা হচ্ছে না, মাইনাস পুলিশ গোটা ওয়েস্ট বেঙ্গলের তৃণমূল কংগ্রেসকে এখন টেনে নিয়ে যাচ্ছে, মানে কান্ডারি বলা যেতে পারে, সেটা হচ্ছে পুলিশ, মাইনাস পুলিশ তৃণমূল একটা। আমি সুদীপের কাছে আসবো, তবে তার আগে অধীর চৌধুরী কি বললেন এই নিয়ে, অধীর চৌধুরী কি কটাক্ষ করলেন? কংগ্রেস এখানে যেহেতু নেই কেউ, অধীর চৌধুরীর বক্তব্যটা নিয়ে। অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি, তার বক্তব্য। সেই লড়াইয়ের স্ক্রিপ্ট তৈরি হচ্ছে বিজেপির দপ্তর থেকে। দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিল, মনে করে দেখুন 9 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তারপরের দিন থেকে পাল্টি খেয়েছে খোকাবাবু, কংগ্রেসের বিরোধিতা শুরু করেছে। আগামী দিনে অবাক হবেন না, এই খোকাবাবু যদি বিজেপির প্রজেক্টেড চিফ মিনিস্টারের মুখ হয় বাংলায়। তাই ইডি সিবিআই খোকাবাবুর প্রতি চুপ মানে চুপ। একদিকে তাপস দ্বারা বলছেন যে দুর্নীতি থেকে নজর ঘোরাতে এই ঘটনা ঘটছে সুদীপ, আরেকদিকে অধীর চৌধুরী কি বললেন তুমি শুনলে? ভয়ঙ্কর। না, আমি তাপসদার সঙ্গে একটা ব্যাপারে একেবারে সহমত, এই প্রথম বোধহয় হতে পারলাম।
যেহেতু বিষয়টা একেবারেই আমার দলীয় বিষয়, এই যে উনি বললেন না তৃণমূলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। কলকাতা কর্পোরেশনের যত ল্যাম্প পোস্ট আছে আলাদা আলাদা সুইচ বোর্ড হয় না, দেখবেন সেন্ট্রালি হয়। সকাল 6টায় শহরের আলো জ্বলে ওঠে, রাত্রির ভোর 6টায় আবার আলোগুলো নিভে যায়। একদম ঠিক বলেছেন সিপিআইএম এর তাপস বাবু, তৃণমূলে একটাই পোস্ট, বাকি সবকটা ল্যাম্প পোস্ট। সেই পোস্টটার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর বাকি আলোগুলো যে ল্যাম্প পোস্ট গুলো জ্বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার থাকলে তবেই বাকি ল্যাম্প পোস্ট গুলো থাকবে। এবং শহর আলো মেনে নেওয়ার জন্য ধন্যবাদ, আমি মেনে নেওয়ার জন্য ধন্যবাদ। একদম একমত, একদম একমত। তবে সুদীপ প্রবীণদের পক্ষে চলে গেল, সুদীপ প্রবীণদের পক্ষে, প্রবীণদের পক্ষে চলে গেছে। হ্যাঁ, ঠিক। মমতা বন্দ্যোপাধ্যায়কে নবীন এবং প্রবীণ এই দুটোর মধ্যে ভাগ করা যাবে না কিন্তু। না, আপনি ভাইপোর দলে নেই, কৃষির দলে আছেন, এটা ক্লিয়ার। নবীন প্রবীণ ডিবেটটা চলছে। না, উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে না, তোমরা যতই ভাগাভাগির চেষ্টা করো, এখনো পর্যন্ত রাজনৈতিক বিশ্লেষকদের একটা মত আছে, একাংশের, বেশি অংশের বলা যায়, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যা জনপ্রিয়তা, তাপসদা বললেন পুলিশ না থাকলে তৃণমূল ফাঁকা হয়ে যেত, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর মতো সংগঠক এখনো সিপিএম তো অনেক দিন আগেই অনেকটা ফাঁকা হয়ে গেছে, শক্তি হারিয়েছে, বিজেপিরও কেউ নেই, এটা রাজনৈতিক বিশ্লেষকরা বলেন। শুধু কিছু বলার চেষ্টা করছিলেন। এইবার আর একটা যেটা অধীর বাবু যে কথাটা বললেন, যে আমি শুধু একটা কথাই বলবো, যে ওই কি বিজেপি প্রজেক্টের চিফ মিনিস্টার ইত্যাদি ইত্যাদি, সুদীপ্ত সেনের চিঠিতে কিন্তু অধীর চৌধুরী 6 কোটি টাকা নেওয়া